ইলেকশন হয়ে গেছে, আমরা ট্রেড ইউনিয়নগুলো যৌথভাবে এবং কিষাণ ফ্রন্ট যৌথ আন্দোলনের দিক থেকে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে একটা আবেদন জানানো হয়েছিল দেশবাসীর কাছে। এই সরকারটাকে হঠাৎ, কেন্দ্রের সরকারটা যদি না হটানো যায় মানুষের ভাগ্যের পরিবর্তন করবে না। দেশকে রক্ষা করার জন্য, দেশ বাঁচানোর জন্য এই লড়াইটা শুরু হয়েছে। সিআইটিউ তার নিজের শক্তি বলে 1984 সালে একবার প্রথম ধর্মঘট ডাকে গোটা দেশে এই অর্থনীতির বিরুদ্ধে। 1991 সালে উদারীকরণের বিরুদ্ধে সিআইটিউ তার নিজের শক্তি বলে দেশব্যাপী ধর্মঘট ডাকে। অভিজ্ঞতার ভিত্তিতে আজকে 10টা ট্রেড ইউনিয়ন একটা মঞ্চে এসছে। ভালো দিক, কৃষকদেরকেও আমরা বলেছি চলুন একসঙ্গে লড়াই করি। একই জায়গায় আপনাদের সমস্যা আমাদের সমস্যা আটকে আছে, কারণ কাঁচামাল সরবরাহ করে কৃষক, শ্রমিক এটাকে অন্য জিনিসে রূপান্তরিত করে। কৃষি যদি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, আবার শ্রমিক যদি ক্ষতিগ্রস্ত হয় কৃষক মার খাবে। একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই যৌথ আন্দোলনের একটা এবং গণতান্ত্রিক আন্দোলনের একটা ভিত্তি গোটা ভারতবর্ষে গড়ে উঠেছিল। এটা ভাবার কোনো কারণ নেই। ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হয়েছে আমরা ট্রেড ইউনিয়ন মনে করি, হুটফাট এটা হয়ে গেছে কিছু নেতার সমন্বয়, এভাবে দেখলে এটা ভুল করতে হয়। এই যে নিচতলা থেকে দেশব্যাপী যে গত কয়েক বছর যাবত লড়াই চলছে, দিল্লির সমাবেশ, কৃষকদের আন্দোলন, শ্রমিকদের ধর্মঘট, ট্রেড ভিত্তিক ধর্মঘট, বেশ কয়েকটা ভারত বন্ধ এবং বহু ধরনের লড়াই, এই লড়াইগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তারা একটা অবস্থানে এসছে যে গণতন্ত্র পুনরুদ্ধার করো, দেশের উদারবাদী অর্থনীতিকে আটকানোর জন্য একটা পরিবর্তন দরকার। তারা সেখানে প্রার্থী দেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা সিআইটিউ গত 17-18 দিল্লিতে মিলিত হয়েছি। সিআইটিউ অলরেডি অফিস ব্যানার, যেটাকে সম্পাদক মন্ডলী বলা হয় কেন্দ্রীয়, সেখানে আমিও নিজেও উপস্থিত ছিলাম। এই মিটিং আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা মনে করি যে এটা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ এই যে আন্দোলনটা হলো দেশব্যাপী, এই আন্দোলনের এক কদম আমরা এগিয়ে গেছি। বিজেপি যে শক্তিটা ছিল তারা এককভাবে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আহ্বান জানিয়েছিলেন সেটা হয়নি, এবং তারা সংগতভাবে 400 আসন যে স্লোগান দিয়েছিলেন এটাও হয়নি। এবং এটা আমরা মনে করি শ্রমিক কৃষক গণতান্ত্রিক আন্দোলনের একটা অন্যতম সাফল্য। এখন আমাদের শক্তিকে সংহত করে লড়াইটাকে শক্তিশালী করতে হবে, কারণ আমরা এটা ভালো করে বুঝি বিজেপি তার নীতির পরিবর্তন ঘটাবে না। কেন বলছি তারা মন্ত্রিসভাটা যেটা গঠন করেছে এতে কি বোঝা যায় সেই পুরনো মন্ত্রী, পুরনো মুখ, পুরনো তার দৃষ্টিভঙ্গি। আমাদের সর্বপ্রথম বলছিলেন 100 দিনের যে তাদের যে সূচিটা ঘোষণা করেছে, এতে সাধারণ মানুষ, শ্রমজীবী, গরিব মানুষের মধ্যে কিছু নেই। মূলত সেখানে নয়া উদারবাদী অর্থনীতি যেটা দেশকে সর্বনাশ করেছে, মানুষকে সর্বনাশ করেছে, মানুষকে বিগাড়িতে পরিণত করেছে, বিশাল বেকার সমস্যা তৈরি করেছে, গোটা দেশে অর্থনীতি বিপন্ন। এবং আপনারা জানেন কিনা আমাদের দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উঠে যাচ্ছে, বিরাট পরিমাণ টাকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। অর্থনীতি তো এমনিতেই খুব পঙ্গু অবস্থা, তার মধ্যে অর্থনীতি আরো বড় হয়ে গেছে। এখান থেকে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যাচ্ছে। কারণটা কি? কাটতে নেই। কেন কাটতে নেই? মানুষের পয়সা নিয়ে আসে। পয়সা নেই কেন? আয় নেই, উপার্জন নেই, রোজগার নেই। তার প্রতিফলন গিয়ে বাজারে পড়েছে। কৃষক এবং শ্রমজীবীরা সেখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা মনে করি নয়া উদারবাদী অর্থনীতিকে তারা আবার নতুনভাবে লাগু করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে এই যে বলছিলেন আমাদের সম্পূর্ণ সিরিয়াস ঘটনা, আর এই অদ্ভুত ঘটনা, এটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে একটা পরিষদ আছে, ওসি পরিষদ বলা হয়। এটা সাধারণত প্রভিডেন্ট ফান্ডে যে লক্ষ লক্ষ কোটি টাকা এটাকে কন্ট্রোল করে। এটাকে কিছু করতে গেলে ওসি পরিষদে মিটিং করতে হয়। এটা ওসি পরিষদে মিটিং করলেন না, কোথাও কোনো স্তরে সিদ্ধান্ত না। অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা ছিল 15 থেকে 20%, অর্থাৎ শ্রমিক থেকে যে টাকাটা বেতন থেকে কেটে নেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডে, মালিকের যে অংশটা দেয়, এটা ওই মাসেরটা যদি ওই মাসে জমা না দেয় টাকাটা তোলার পর, তাইলে তাকে সেখানে মিনিমাম 15% থেকে শুরু হয়, এটা 20% পর্যন্ত পেনাল্টি অর্থাৎ জরিমানা দিতে হয়। এবং এখানে দেখা গেল লক্ষ কোটি টাকা এই ধরনের জরিমানা আদায় হয়নি।
এখন সেখানে তাদেরকে সম্ভবত নির্বাচনে তাদেরকে সাহায্য করেছি কিনা তারা বলতে পারবেন, তো আমাদের সন্দেহ হচ্ছে। এবং তাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিচ্ছিল এটাকে পূরণ করার জন্য পার্লামেন্টে গেলেন না, ওসি পরিষদে মিটিং করলেন না, ক্যাবিনেটে মিটিং হয়েছে কিনা জনগণ জানে না, সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এটাকে করে দিয়েছেন 1%। অংশ পায় না, মিড ডে মিল ওয়ার্কার এরা গত 5 মাস ধরে টাকা পায় না। অদ্ভুত ঘটনা। সরকারের ভাড়া নাকি রাজ্য সরকারে এতই টান পড়েছে তাদেরকে টাকাটা দিতে পারে না, 4 মাস 5 মাস ধরে সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা তাদের টাকা পায় না। আশা ওয়ার্কার তিনি যেই টাকাটা সেন্টার থেকে পাবেন তার 1/3 টাকা বামফ্রন্ট সরকারের সময় নেওয়া সিদ্ধান্ত স্টেট গভর্নমেন্টের যে শেয়ারটা এটা আমাদের রাজ্যে তারা পায় না। আশার ওয়ার্কাররা এটা দীর্ঘদিন যাবত পাচ্ছে না, এবং যেই টাকাটা সেন্ট্রাল শেয়ার যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটাও তারা পাচ্ছে না। এবং এখানে এসপিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, এদেরকে পর্যন্ত তাদের নিয়মিত টাকাটা দেওয়া হচ্ছে না, অভুক্ত অবস্থায় তাদের থাকতে হচ্ছে। এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এটা স্টেট গভর্নমেন্টকে আমরা বলবো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া যে সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা যাতে চেঞ্জ না করে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় একটা সিদ্ধান্ত ছিল যে ক্লিয়ার ডিসিশন যে 10 বছর যাদের হয়েছে, 10 বছর হওয়ার পর তাদেরকে সেখানে রেগুলার করা হয়। এখানে গিয়ে বামফ্রন্ট সরকারের নেওয়া যে সিদ্ধান্ত 10 বছর হওয়ার পরও যে ডিসিশনটা তারা নিয়েছে সেই সিদ্ধান্তটা তারা লাগু করেনি এবং কার্যকরী করেনি। এবং আমরা বলবো যে 10 বছর হয়ে গেছে তাদেরকে যাতে নিয়মিত করা হয় এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটাকে কার্যকরী করার জন্য আমরা বলেছি। রেগা টিউবের কথা বলেছে, কাজ নেই, খাদ্য নেই, রেগা টিউবের কাজ লাগু করতে হবে, শূন্য পদগুলো পূরণ করতে হবে। প্রতিদিন এই শ্রম দপ্তরের সঙ্গে বিক্ষোভ হচ্ছে, ইন্টারভিউ দিয়েছেন, বাতিল করছেন, কার্যকরী করছেন, সেগুলো পূরণ করতে হবে। এগুলোকে কেন্দ্র করে এই কর্মসূচিটা আমরা নিয়েছি। এবং 10 তারিখ অল ইন্ডিয়া ডে, 4 তারিখ পরিবহন ক্ষেত্রে সিরিয়াস ঘটনা। কি অবস্থা পরিবহনের ক্ষেত্রে? আপনি যদি চুড়াইবাড়ি থেকে রওনা হয়, একজন ট্রাক ড্রাইভার সেদিন বলছে সে 27টা জায়গাতে তাদেরকে আটকায়, এবং 27টা জায়গাতে তাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলেও দক্ষিণা দিয়ে আসতো, টাকা দিয়ে আসতে হবে এই চুড়াইবাড়ি থেকে আগরতলা আসতে। এইভাবে তাদের উপরে একটা জুলুমবাজি চলছে, তোলাবাজি চলছে। এটা বন্ধ করতে হবে, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে, এবং তাদের উপর যে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে এগুলো কমাতে হবে। এবং দেখা যাচ্ছে এটা একটা টাকা দিতে যারাই গণরাজ্য হয় তাদের বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দিচ্ছে, বিরাট পরিমাণ তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এটা আমরা ডিমান্ড নিয়ে 4 তারিখে এখানে আরক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তরে যাবে। আর 10 তারিখে তো অল ইন্ডিয়া ডে আমরা এটা করবো, সমস্ত মহকুমাগুলিতে এটা জড়িত হবে। পঞ্চায়েত নির্বাচন এসছে, আমরা সিআইটিউ রাজ্য কমিটিতে আলোচনা করেছি। আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম এলাকার সমস্ত কাজকর্ম তারা করে। আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের জয়যুক্ত করা উচিত। এখানে যাতে সকলেই নমিনেশন দাখিল করতে পারে তার জন্য অনলাইনে নমিনেশন দেওয়ার যে ব্যবস্থা সেটা করা, এবং নির্বাচনের পরিবেশ তৈরি করা, ভয়মুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে, এবং যাতে সুষ্ঠু অবাধভাবে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, এবং বামফ্রন্টই একমাত্র পঞ্চায়েতের দায়িত্ব নিতে হবে। এই ধরনের কথাগুলো বলছি। অনেকগুলো স্কিম আছে, স্কিমগুলো সব আত্মসাৎ হচ্ছে, টাকা মানুষ পায় না। পঞ্চায়েতের লাগান ডিম দুর্নীতি চলছে, সোশ্যাল অডিট হয় না, এবং ইয়ারলি মিটিং যেটা হতো 2 বার জেনারেল মিটিং, এগুলো করা হয় না। কাজে পঞ্চায়েতে এই অরাজকতা যেটা চলছে এটাকে রুখে দেওয়ার জন্য বামপন্থীদেরকে যাতে পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে এই আবেদন আমরা সিআইটিউ রাজ্য কমিটির পক্ষ থেকে জনগণের কাছে আমরা রাখলাম। এইগুলো মোটামুটি যে বিষয়গুলো কোনো কোনো দেশে দারুণ বেতন বাড়িয়ে নিয়েছেন। আমরা বলছি গোটা দেশে ভারতবর্ষে এখন যা পায় এটাকে যে যাই পাক, যে স্টেটই যা পাক, এটা মিনিমাম 26,000 টাকা করতে হবে অঙ্গনওয়াড়িদের। পাম্প প্রোভাইডার থেকে আরম্ভ করে এরকম চুক্তিবদ্ধ পথায় যারা কাজ করেন তাদের নিয়মিত স্কেল না দিতে পারলেও ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে বিল এনে একটা আইন তৈরি করো যে 26,000 টাকার নিচে কাউকে মজুরি দেওয়া যাবে না। এই আইনটা পাস করানোর জন্য আমরা এই দাবিটা সামনে রেখে আন্দোলনে সূচি আমরা নিয়েছি। পেনশন, কি পেনশন যাওয়ার পর কোথাও 1,000, কোথাও 1200 টাকা পেনশন, চলে পরিবার?
আমরা বলেছি যে আনঅর্গানাইজ সেক্টর যারা, সেখানে ৯,০০০ টাকা মিনিমাম পেনশন দিত মাসে, যে স্তরেই হোক, যে কোনো ওয়ার্কার হোক, সরকারি, আধা সরকারি, বেসরকারি, ৯,০০০ টাকার নিচে কোনো পেনশন কাউকে দেওয়া যাবে না, পরিষ্কার। এই ডিমান্ডটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সময় এটা এগ্রিও করেছিলেন, কোনো পদক্ষেপ তারা নিলেন না। সেখানে আমরা বলছি ৯,০০০ টাকা তাকে ন্যূনতম পেনশনের দায়িত্ব সেখানে গ্রহণ করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের গ্র্যাচুইটি বিষয়টা এখন তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা রাস্তায় নামবো সিদ্ধান্ত নিয়েছি। পাম্প অপারেটর ৫,৫০০ ৬,০০০ টাকা বেতন পায়, সারাদিন কাজ করায়, এবং কেউ পানীয় জলের কাজ করেন আর কেউ হয়তো বা জমিতে জলসেচের পাম্পগুলো চালায়। এদের টাকা গত ৫ মাস ধরে পায় না। এটা কেমন কথা? বাজেটে প্রভিশন আছে, আমরা তো সরকার চালিয়ে এসেছি, আমাদের সরকারের সময় তো আমরা নিয়মিত যেই টাকাটা দিই সেই টাকাটা দেওয়ার জন্য উদ্যোগ আমরা গ্রহণ করতাম। এখানে দেখা যায় ৪ মাস ৫ মাস ধরে টাকা পাচ্ছে না, খাবে কি করে, বাঁচবে কি করে, এই অবস্থা আমরা লক্ষ্য করছি। নিতে পারি এখানে বিরাট অঙ্কের টাকা এদিক সেদিক হয়ে গেছে। এর থেকে শুরু হয়, তাদের শুরুয়াতটা কিভাবে হয়েছে, তাদের এই কারণে আমরা বলছি যে এদের বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন যেটা, এটা থেকে তারা এখন ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে। তাদের বাজেটে এখন খারাপ অবস্থা, বাজেটে সেখানে অর্থের যোগান দেওয়ার জন্য জাতীয় সড়ক, টেলিকম, ডক, পোর্ট এগুলোকে, আর মাইন মানে যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে এই ক্ষেত্রটাকে বিক্রি করার জন্য পাইপলাইনে লিজ, কোথাও লিজের নামে টাকা নেবে, কোথাও সেখানে বিক্রি করার নামে অর্থ সংগ্রহ করার জন্য বাজেটে ঘাটতি পূরণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে তারা অলরেডি প্রসেস শুরু করে দিয়েছেন। এবং এখানে আমরা লক্ষ্য করলাম এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা মনে করি সমাজে চুপ করে বসে থাকতে হবে না। সরকারে তারা এসছে, কিন্তু এটা এমন নয় যে সরকার এসছে বলেই তারা তাদের নীতির পরিবর্তন ঘটাবে। আমরা মনে করি কারো কারো ধারণা দেবো যে মাত্র সরকার এসছে এখনই রাস্তায় নেমে গেলে এটা কেমন কথা, বাধ্য কি করা যাবে, এরা তো অলরেডি আক্রমণ শুরু করে দিয়েছে, আমরা কি করবো বলুন তো। স্বাভাবিক কারণে রাস্তা নামা ছাড়া কোনো বিকল্প নেই। এই কারণে 10ই জুলাই অল ইন্ডিয়ার ডিমান্ডে করা হয়েছে। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে 4টা শ্রম কোড লাগু করা যাবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের করার জন্য রেডি হয়ে গেছে। আমরা বলছি নো, এটা আটকাও যে কোনো মুহূর্তে। দ্বিতীয় 26,000 টাকা, যে কোনো ক্ষেত্রে যে কোনো লোক কাজ করে তাকে 26,000 টাকার নিচে মজুরি দেওয়া যাবে না। তৃতীয় যেটি এবার মিটিংয়ে সাংঘাতিকভাবে এসছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, বেসরকারি সমস্ত ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল আর আউটসোর্স, কি তাদের বেতন, কোথায় তাদের ছুটি ছাটা, কোথায় তাদের প্রভিডেন্ট ফান্ড, কি তাদের এই মেডিকেল ফেসিলিটি, কিচ্ছু নেই। যা খুশি তা করছে, ঘন্টা নেই, 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করে। কোনো কোনো রাজ্য সরকার সেগুলিকে মদত দিচ্ছে, সাহায্য করছেন। এই অবস্থা চলতে যাওয়া যায় না। আমরা সেখানে বলছি যে না, এটার বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা যে স্তরেরই হোক 26,000 টাকার নিচে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। আর সমকাজে সুপ্রিম কোর্টের রায়, সমকাজে সমমজুরি দিতে হবে। তিনি যেই কাজই করুক, একটা রেগুলার এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি যে সুযোগটা পায়, যে বেনিফিটটা পায়, যেহেতু সমপরিমাণ কাজ তিনি করছেন, তাকে সমপরিমাণ বেতন দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায় এবং এই রায় অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। এটা আমরা আমাদের দিক থেকে বলেছি। এখানে প্রশ্ন এসছে, গত 25শে জুন রাজ্য ওয়ার্কিং কমিটির সভা আমরা করি। সারা রাজ্য থেকে আমাদের ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় আমরা সারা রাজ্যে এই সময়ে শ্রমজীবী মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি আমরা গ্রহণ করি। প্রথম যে কর্মসূচি আমরা গ্রহণ করি তা হচ্ছে আগামী 1 জুলাই ত্রিপুরা রাজ্যে এক মারাত্মক কেলেঙ্কারি আমাদের রাজ্যের সরকার করে। আপনারা দেখেছেন ইতিমধ্যে, আপনাদেরই পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে
যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী তিনি চা বাগানের ম্যানেজারকে চিঠি দিয়ে বাগানের জায়গা দিয়ে দেওয়ার জন্য বলেছেন। আমাদের দেশে প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট বলে যে আইন আছে, সে আইনে চা বাগানের জমি কেউ নিতে পারে না। একমাত্র জাতীয় স্বার্থে যদি কোনো কাজ হয় এবং সেটাও ডিএম বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে এই জমি নেওয়ার কাজটা করতে পারেন, তাও যদি খালি জায়গা। কিন্তু দেখা গেল এই সমস্ত কিছুকে লঙ্ঘন করে এখানে মন্ত্রী, আমরা বলবো যেহেতু মন্ত্রী চিঠি দেওয়ার পরেই এই বাগানের জায়গা দখলের কাজ শুরু হয়েছে, বাগানের চা গাছগুলো তুলে দেওয়া হয়েছে, তাতে কোনো না কোনোভাবে এই মন্ত্রীর সেখানে সহযোগিতা আছে বলেই আমাদের মনে হয় এবং আলোচনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যেই আজকে চা বাগানের জায়গা দখল করার একটা প্রক্রিয়া এই সরকারের দিক থেকে শুরু হয়েছে। সরকারের যারা কোমরা চোপড়ারা আছেন তাদের পরোক্ষ সেখানে সাহায্যেই কাজটা শুরু হয়েছে। তার প্রতিবাদে আমরা আগামী 1 জুলাই এই জগন্নাথপুর ছাড়াও মোহনপুরও এরকম ঘটনা ঘটেছে, আরো কিছু কিছু চা বাগানে এই সমস্ত ঘটনা ঘটছে। তার প্রতিবাদে আগামী 1 জুলাই আমরা সারা রাজ্যে চা বাগানের সমস্যা নিয়ে আমরা শ্রম দপ্তরে গণডেপুটেশন সংগঠিত করব আগরতলায় এবং রাজ্যের অন্যান্য মহকুমাগুলোতেও যেখানে চা বাগান আমাদের আছে সেখানে কোথাও অবস্থান হবে, কোথাও ডেপুটেশন হবে। যে সমস্ত মহকুমাগুলোতে চা বাগান নেই সেই সমস্ত মহকুমা থেকেও চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করে মহকুমা শাসকের মারফতে ডেপুটেশন প্রদান করা হবে, যাতে অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে 1 জুলাই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আগামী 4 জুলাই পরিবহন ক্ষেত্রের শ্রমিকদের যে সমস্যা আছে, আমাদের পরিবহন ক্ষেত্রের শ্রমিকদের উপর দেখেছেন ইতিমধ্যে একটা দানবীয় আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের উপরে এরকম ধরনের হেনস্থা করা হচ্ছে, যার ফলে পরিবহন ক্ষেত্রের শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারই প্রতিবাদে রাজ্য কেন্দ্রে সারা রাজ্য থেকে শ্রমিকরা আসবেন পরিবহন ক্ষেত্রে। তারা আগামী 4 জুলাই মোটর স্ট্যান্ডে জড়ো হয়ে পরিবহন এর সাথে যুক্ত আমাদের যে অফিস আছে এই বিবেকানন্দ ময়দানের উত্তর দিকে, সেখানে তারা গণডেপুটেশন সংগঠিত করবে। এরপর আমরা সারা দেশে শ্রমজীবী মানুষের ওপর নরেন্দ্র মোদী সরকার ছোট হয়ে গেছে, আপনারা সবাই জানেন, এটা মানুষ ছেটে ফেলেছে অনেকটাই, কিন্তু এখনো ঝাপটা দেওয়ার চেষ্টা করছে। মানুষের ক্ষতি করার জন্য এই সরকার 100 দিনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে, এবং সেই পরিকল্পনার মধ্যেই যে শ্রম কোডকে পাস হওয়ার পরও, আইনে রূপান্তরিত হওয়ার পরও কার্যকর করতে সাহস পায়নি, তারা নতুন করে তা কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে টাকা পয়সা জমা রাখার কথা মালিকদের দিক থেকে, এই জায়গাতে মালিকরা টাকা পয়সা সময় মতো না দিলে পর তাদের উপর একটা ফাইন করার ব্যবস্থা ছিল, সেটা কমিয়ে দেওয়া হয়েছে, যাতে মালিকদের সুবিধা করে দেওয়া হয়েছে। মালিকরা যখন খুশি টাকা দেবেন, যখন খুশি দেবেন না, এটা মালিকদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে না। নরেন্দ্র মোদী সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং সারা দেশে আমাদের রাষ্ট্রায়ত্ত যা কিছু সম্পদ গত 75 বছর ধরে তৈরি হয়েছিল আমাদের দেশে, যা জনগণের সেবা করত, সেই রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো মোদী সরকার এসে একের পর এক বিক্রি করে দেওয়ার জন্য একটা বিশেষ পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, এবং এটাকে আরো ব্যাপকভাবে কার্যকর করার জন্য সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য একটার পর একটা পরিকল্পনা বিভিন্ন দপ্তরগুলো গ্রহণ করেছে। এই দাবিগুলো যেমন আছে, তার পাশাপাশি আমাদের রাজ্যের ব্যবস্থা নেই, বেকারদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্মসংস্থানের জন্য মাঝে মাঝে কিছু নির্বাচনের আগে মানুষকে ভোলাবার জন্য, প্রতারণা করার জন্য মানুষের সাথে এই সরকার, বিজেপি সরকার, তারা বিভিন্ন সময়ে
ইন্টারভিউ ব্যবস্থা করে আবার নির্বাচন চলে গেলে সেই ইন্টারভিউগুলো বাতিল করে দেয়। ইতোমধ্যে বহু দপ্তরে ইন্টারভিউ নেওয়ার পর বিভিন্ন জায়গাতে সেগুলো বাতিল করা হয়েছে এবং নতুন করে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকার করছে না। অল্প কিছু মাঝে মাঝে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে বাইরের লোকজনদের কাজের ব্যবস্থা করছে। আমাদের রাজ্যের বেকাররা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। এই দাবি সহ আরও অন্যান্য দাবি আমাদের আছে। এই দাবিগুলো নিয়ে আমরা আগামী 10ই জুলাই সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের সারা দেশের দাবি এবং রাজ্যের দাবিগুলো আমাদের ICDS ওয়ার্কার যারা আছেন, আশা ওয়ার্কার যারা আছেন, অঙ্গনওয়াড়ি সেখানে মিড ডে মিল ওয়ার্কাররা আছেন, আমাদের পাম্প অপারেটররা আছেন, 3 মাস থেকে 5 মাস 6 মাস হয়ে গেছে তারা মজুরি পাচ্ছেন। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা এবং সর্বস্তরে আপনারা দেখছেন এই সরকারটা দুর্নীতির উপর বসে আছে। একেবারে উপরের স্তর থেকে নিচ স্তর পর্যন্ত শুধুই মাত্র টাকা পয়সার লেনদেনের জন্যই এই সরকারটা যেন আছে, জনগণের জন্য কাজ করবার জন্য এই সরকার না। এটা জনগণের মধ্যে আজকে এই বিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত কিছুরই প্রতিবাদে আগামী 10ই জুলাই দেশব্যাপী CI2 দাবি দিবস পালনের ডাক দিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্রতিটি মহকুমায় আমরা এই বিজেপি সরকারের, একদিকে কেন্দ্রীয় সরকার অপরদিকে রাজ্য সরকারের এই জনবিরোধী ভূমিকার প্রতিবাদে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা আশা করব এক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য সহযোগিতার হাত প্রসারিত